এমপি তামিম সরকার। পর্ব 14 লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তামিমকে ভেজা শরীরে দেখে তানভীর সরকার তাড়াতাড়ি করে শুকনো কাপড় আনতে বলেন আর নিজ হাতে ছেলের মাথা মুছে দেন। এত ভিজেছেন কিভাবে বাবাজান? মন দিল ঠান্ডা করতে আব্বাজান। তামিম সরকার সহজে বৃষ্টিতে ভিজে না, এটা প্রায় আরশিনগরের বাচ্চা থেকে বুড়োরাও জানে। তানভীর সরকার কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলেন না, কারণ ছেলে মেয়ে বড় হলে তাদের একান্ত কিছু বিষয় থাকে। সব জায়গায় বাবা মায়ের হস্তক্ষেপ করা উচিত নয় বলে তানভীর সরকার মনে করেন। তা বাবা, মন দিল ঠান্ডা হলো আপনার? জি আব্বা। তামিম উঠে দাঁড়ায় আর ইশারা করে চেয়ারটি নেতাদের সামনে রাখতে। তামিম তার আব্বাজানকে চেয়ারে বসায় এবং নিজে মাটিতে বসে পড়ে। শুনেন নেতারা, এই 28 বছরের জীবনের সংখ্যার চাইতে খুনের সংখ্যা বেশি আমার। আমি চাইতাছি না হাতটা রক্তে রাঙাতে। তামিমের কথা শুনে সৌজন্যমূলক হাসি টেনে আনে উপস্থিত সকলে। আগামী 27 জানুয়ারি তানভীর সরকার প্রধানমন্ত্রী হওয়া চাই। স্যার, অনুমতি দিলে একটা কথা বলি। বলেন খাদ্যমন্ত্রী। স্যার, অপোজিট পার্টি থেকে একটি ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে। তামিম খাদ্যমন্ত্রীর কথা শুনে একটু ভ্রু কুঁচকায়। মানে স্যার, তারা কূটনৈতিক সম্পর্কটাকে কাজে লাগাতে চাচ্ছে। যদি কোনোভাবে বাইরের রাষ্ট্রগুলোর সাথে একমত হয়ে যায়, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের সরে আসতে হবে। তাই স্যার, ওখানে সব আটকাতে হবে। তামিম উঠে দাঁড়ায় আর খাদ্যমন্ত্রীর সামনে যায়। মিয়া, আপনি খাদ্যমন্ত্রী হলে কি হইব? পেটে আপনার খাবারের জায়গায় শয়তানিটা বেশি। তামিমের কথা শুনে একটু ঘাবড়ে যায় খাদ্যমন্ত্রী। তামিম। জি আব্বা। বিষয়টি কিন্তু জটিল। আমার মনে হয় তুমি নিজে বিষয়টি দেখলে ভালো হতো। তামিম একটু চিন্তা করে রাজি হয়ে যায়। এখন তার সুবহার প্রতি এতটাই টান বেড়ে গেছে যে তাকে প্রতিদিন না দেখলে আর ভালো লাগে না। কিন্তু তার আব্বাজানের কাছে এমন হাজারো সুবহাকে কুরবান করতে পারে তামিম। কবে যাইতে হবে আব্বাজান? 3 দিন পর। তামিম একটু খুশিই হয় 3 দিন পরে যাওয়ার কথা শুনে। যাক, এই 3 দিনে সে তার রাতপরীর সাথে ভালো মতো সময় কাটাতে পারবে। তামিমকে উপরে চলে যেতে বলে তানভীর সরকার গরম কাপড় পরিধান করার জন্য। বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে জ্বর আসার আশঙ্কা রয়েছে। তানভীর সরকারের কথা মতো তামিম উপরে চলে যায় আর ফ্রেশ হয়ে নিচে চলে আসে। পুরাবাড়ি থেকে সুবহাকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তামিম কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। ঘড়ির কাঁটা যেন ধীরে চলছে আর সে প্রতিটা সেকেন্ডে সুবহার কথা মনে করছে। রাতপরই কবে শুধু আমার হবে? নিজের আনমনে কথাগুলো ভাবতে থাকে তামিম। তানভীর সরকারের নির্বাচন মিটিংয়ে সবাই বসে আছে, কিন্তু তামিমের মন পড়ে আছে অন্য কোথাও। বিষয়টি তানভীর সরকারের চোখও এড়িয়ে যায়নি। বাবাজান। জি আব্বা। আপনি কিন্তু এখন সকলের টার্গেটে। আশা করব আপনি সাবধানে থাকবেন। তামিম হালকা হেসে উত্তর দেয়, মরার পাখনা গজাইছে, তাই আমারে টার্গেট করছে আব্বাজান। তামিম সরকার আইন দেখে না, আইন তৈরি করে। আমারে যেহেতু টার্গেট করছে, আমার আইন বলে ওদের মরা ফরজ হয়ে গেছে। তামিম উঠে সদর দরজার কাছে চলে যায়। কোথায় যাচ্ছ বাবাজান?
রঙ্গমঞ্চখানায় আব্বা। কয়েকজনকে উপরে পাঠানোর সময় হয়ে গেছে। তামিম বড় বড় পা ফেলে বেরিয়ে পড়ে। তামিমকে বেরোতে দেখেই তার পঞ্চপাণ্ডব তার সাথে যোগ দেয়। তামিম যতবার রঙ্গমঞ্চখানায় যায় ততবার আরশিনগরে রক্তের বন্যা বয়ে যায়। আজও হয়তো তার ব্যতিক্রম হবে না। পরদিন সকালবেলা প্রতিদিনের মতো আজকেও সুবহার সকালে ক্লাস ছিল, তাই যথারীতি সে কলি আর কাকলির সাথে বের হয়। কিন্তু আজকে তামিমের গাড়ি তাদের বাড়ির আশেপাশে না দেখতে পেয়ে ভীষণ খুশি হয় সুবহা। মনের আনন্দে বান্ধবীদের সাথে কলেজে যেতে থাকে। জানিস সুবহা, বাবা থেকে শুনলাম কালকে নাকি গভীর রাতে ড্রেনে কয়েকজন নেতাকর্মীদের লাশ ভাসতে দেখা গেছে। কথাটি সুবহাও শুনেছিল তার বাবার মুখ থেকে, ডাইনিং টেবিলে যখন তারা খাবার খাচ্ছিল। কিন্তু খুব বেশি একটা পাত্তা দেয়নি সে। এখন কলির কথা শুনে একটু খারাপ লাগে সুবহার। অসহায় লোকগুলোকে কে এমন করলো? শুনেছি তামিম সরকারই নাকি কালকে ওই লোকগুলোকে এমন। কাকুলির কথা শেষ হওয়ার আগেই থমকে যায় সুবহার পা। তামিমের নাম শুনতেই গা শিউরে উঠে তার। অবশ্য আজকে প্রথমবার নয় যে সে তামিমের এমন অপকর্মের কথা শুনছে। কিন্তু এখন যেন একটু বেশিই এই নামটিকে ভয় পায় সুবহা। কিরে সুবু, দাঁড়ালি কেন? এমনি, চল। সুবহা তার বান্ধবীদের সাথে কলেজে চলে যায়। যথারীতি ক্লাসও করে, কিন্তু মনে একটু ভয় থেকেই গিয়েছিল। যদি আবার ক্লাস শেষে তামিম তাকে দেখতে চলে আসে। ক্লাস শেষে সুবহা মনে মনে দোয়া করতে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। হলো তাই। কলেজের বাইরে যখন তামিমের গাড়ি দাঁড়ানো দেখতে পেল না সুবহা, নিজের অজান্তেই খুব খুশি হলো সে। আজকে আর তামিম তার চোখে আসলো না। দিনটি ভালোই যাবে বোধহয়। বিকেলবেলা সারাদিন তামিমের সাথে দেখা না হওয়াতে মনটা বেশ ভালোই ছিল সুবহার। তার উপরে আজকে কোচিংয়ে ক্লাসও কম ছিল। খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তার। পরবর্তী ক্লাস না থাকায় সুবহা এবং তার বান্ধবীরা মিলে ঠিক করে দোল খাবে বড় বটগাছটার নিচে। বড় বটগাছটার চারপাশেও কিছুটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, তাই দুদণ্ড বসলে মনটা জুড়িয়ে যায়। এক এক করে সবাই দোল খাওয়ার পর সুবহার পালা চলে আসে। সে বসে পড়ে দোলনায়, আর তার বান্ধবীরা পেছন থেকে ধাক্কা দেয়। খোলা চুল, চোখে কাজল, হালকা লিপস্টিক আর সুবহার লাল রঙের ড্রেস যেন রাতপরী থেকে দিনপরীতে রূপান্তরিত হয়েছিল সে। বেশ অনেকবার দোল খায় সুবহা। তার মন আজকে খুবই ফুরফুরে। থেকে থেকে বান্ধবীদের সাথে হাসি তামাশাতেও ভরে মেতে আছে সে। ঠিক সেই সময় একটা কালো রঙের এসইউভি এসে দাঁড়ায় বটগাছ থেকে একটু দূরে। সুবহা তখনও দোল খাচ্ছিল। দোল খাওয়ার এক সময় তামিম চেয়ার নিয়ে সুবহার সামনে এসে বসে পড়ে, আর তার পা দুটো তামিমের শরীরে লাগে। তামিম খপ করে ধরে ফেলে সুবহার পা। সুবহাও বেসামাল হয়ে পড়ে। একটুর জন্য পড়তে পড়তে পড়ল না সে। তাল সামলিয়ে নেই সে। তামিম তখনও সুবহার পা দুটো ধরে রেখেছিল। তামিম সুবহার পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্মভাবে পরখ করে। এক হাত দিয়ে পা ধরে রেখে অন্য হাত দিয়ে তার চশমা খুলে ফেলে। চুল কি বেশি লম্বা হয়ে গেছে পরি? তামিমের কথা শুনে মাথা নিচু করে ফেলে সুবহা। তোমাকে খাঁচায় ভরে রাখলে কেমন হয় বলো? আমি চুপ, গর্জে ওঠে তামিম।
চোখ লাল রক্তিম বর্ণ ধারণ করেছে, চোয়াল খুব শক্ত। তামিমের রাগের পরিণতি যে কতটা ভয়ানক সেটা ছোটবেলা থেকে শুনে আসছে শুভা। এবার নিজের চোখে দেখার পালা। তামিম উঠে দাঁড়ায় আর শুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় তার গাড়ির কাছে। দরজা খুলে রীতিমতো ধাক্কা দেয় শুভাকে। খুব জোরে দরজা লাগিয়ে দেয়। সারা রাস্তা তামিম খুব ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। একবারও পলকও বোধহয় ফেলল না সে। আর শুভা মাথা নিচু করে বসে রইল। চোখ দিয়ে তার অনবরত পানি পড়তেই আছে। আমি কি মারছি তোমাকে? শুভা মাথা নেড়ে না সম্মতি জানায়। তো কাঁদতাছো কেন? চোখের পানি বেশি হইছে? খুব জোরে ধমকিয়ে ধমকিয়ে কথাগুলো বলে তামিম। সাথে সাথে চুপ হয়ে যায় শুভা। কিন্তু চোখ দিয়ে পানি পড়া কমার জায়গায় আরও দ্বিগুণ বেড়ে যায়। গাড়ি সোজা তামিমের পার্টি অফিসে গিয়ে থামে। তামিম নেমে শুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় উপরে। উপরে উঠে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় শুভার গালে। তামিমের থাপ্পড়ের গতি বেশ জোরেই ছিল। মাটিতে পড়ে যায় শুভা। তামিমও গিয়ে শুভার সামনে বসে আর তার গাল ধরে মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে। তোরে না করছিলাম না এমনে বের হতে? কি রে, না করছিলাম নাকি? শুভা মাথা নাড়ে তামিমের কথায়। তাহলে বের হলি কোন সাহসে? আমার কথার অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে জানোস না তুই? তামিম খুব শক্ত করে চেপে ধরে শুভার গলা। এক পর্যায়ে উঠে দাঁড়ায় তামিম আর দরজা খুলে কিছু একটা নিয়ে সাথে ভেতরে ঢুকে তামিম। তামিম সোজা শুভার সামনে বসে আর তার চুল ধরে বেশ অনেকটুকু কেটে ফেলে। শুভা অনেকবার বাধা দিলেও কাজ হয় না। শুভার চুল প্রায় কোমর অবধি কেটে ফেলে তামিম। শুভা কখনো তার চুল কাটেনি। খুব যত্নে বড় করেছে সে তার চুল। কিন্তু আজকে তামিমের রাগের বলি হতে হলো শুভার চুলকে। শুভা নিজের কাটা চুলগুলো দেখে আবার জোরে জোরে কেঁদে ওঠে। তামিম সরি না বলে শুভার এমন মরা কান্না দেখে খুব বিরক্ত হয়। সে উঠে শুভার হাত ধরে তার চেম্বার থেকে বের করে দেয়। বের হ আমার চোখের সামনে থেকে। খুব জোরে ধাক্কা দেয় তামিম শুভাকে। এই, ওরে বাড়ি দিয়ে আয়। আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা। খুব জোরে জোরে ধমকিয়ে কথাগুলো বলে তামিম আর দরজা বন্ধ করে নিজের চেম্বারের। এমপি তামিম সরকার। পর্ব 15। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নাই শুভা, কিন্তু তোমার দিকে তাকাইছি, মন ভরে তাকাইছি। তামিম আরও শক্ত করে জড়িয়ে ধরে শুভাকে। শুভার অস্বস্তির মাত্রা আরও বেড়ে যায়। আমি কখনো কোনো মাইয়ার প্রেমেও পড়ি নাই শুভা, কিন্তু তোমার প্রেমে পড়ছি। এমনভাবে পড়ছি আর উঠে দাঁড়াতে পারছি না। চুপ হয়ে যায় শুভা। নিঃশ্বাসটাও যেন আটকে গেছে তার। ভালোবাসা পবিত্র জিনিস, কিন্তু এমন ভয়ঙ্কর লোকের ভালোবাসা কতটা পবিত্র সেটা জানা নেই শুভার। তামিমের জড়িয়ে ধরার মাত্রা আরও শক্ত হয়ে যায়। মনে হচ্ছে ছেড়ে দিলেই শুভা পালাবে। তামিম শুভাকে ধরে তার কানের কাছে মুখ নিয়ে বলে, কিন্তু তুমি যদি আমার সাথে বেইমানি করো, নিজের এই হাত দিয়ে তোমার কবর খুঁড়ব। তামিমের ঠান্ডা মস্তিষ্কের কথাগুলো সূচের মতো বাঁধল শুভার গায়ে। সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল তার। তামিম যে কতটা ভয়ঙ্কর সেটা দেশের বাচ্চা বাচ্চারাও জানে। আন্ডারওয়ার্ল্ডও যার কথাতে চলে, তাকে নিজের জীবনের সাথে জড়ানো,
আর স্বেচ্ছায় বিষ পান করা একই কথা। অজান্তেই সুবহার চোখ দিয়ে পানি চলে আসে। জ্বরের মাত্রাটাও বোধহয় বাড়ল তার, ব্যথায় নয়, ভয়ে, আতঙ্কে। তামিমের আতঙ্ক সুবহার মনে গেঁথে গেছে। সে না পারছে প্রাণ খুলে বাঁচতে, আর না পারছে তামিমের সাথে নিজের জীবন জড়াতে। চোখের পানি কাঁধে পড়তেই তামিম সুবহার দিকে তাকায়। সুবহার চোখ ভীষণ লাল, শরীরও বেশ গরম। তামিম সুবহার কপালে হাত দিয়ে জ্বর মাপে। এই সাকিব, গাড়ি বের কর। তামিম তাড়াতাড়ি করে উঠে সুবহাকে কুলে তুলে নেয় আর তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তার পঞ্চপাণ্ডব পিছু নেয় খোলা জিপ নিয়ে। সারা রাস্তা তামিম সুবহার কপালে হাত দিতেই থাকে, আর সুবহা চুপ করে বসে থাকে। কি জানি কি বলছিল তার মন। সুবহার এমন জড়বস্তুর মতো ব্যবহার তামিমেরও চোখে পড়ে, কিন্তু এটাকে জ্বরের প্রভাব বলে তামিম তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। তামিমের গাড়ি হসপিটালের সামনে দাঁড়াতেই ভেতর থেকে হুইল চেয়ার নিয়ে ছুটে চলে আসে দুজন ওয়ার্ড বয়। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় সুবহাকে। তামিম হুইল চেয়ারে সুবহাকে না বসিয়ে নিজে কুলে করে নিয়ে যায় তাকে। ইমার্জেন্সিতে থাকা একজন পুরুষ ডাক্তার তামিমকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে, কিন্তু তাকে দেখেই তামিমের রাগ বেড়ে যায়। মহিলা ডাক্তার নাই? তামিমের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সম্মতি জানায়। এতেই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। 15 মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে আনেন এখানে। 15 মিনিটের 1 সেকেন্ড বেশি হলেও পাবনায় ভর্তি করে দিয়ে আসব। তামিম বলতে দেরি, কিন্তু ডাক্তারের দৌড় দিতে দেরি নেই। শুধু যে ডাক্তার নিজেই দৌড় লাগিয়েছেন বিষয়টি এমন নয়, সাথে বেশ কয়েকজন নার্স, ওয়ার্ড বয়ও দৌড় দিয়েছেন। যে যাকে পারছে কল করে আসতে বলছে, কিন্তু রাত বেশি হওয়ায় খুব সহজে কেউ ফোন ধরল না। আবার যারা যারা ধরেছে তারা দৌড়ের উপরে আছেন। ডাক্তার না, পুরো হসপিটালের স্টাফদেরই ঘাম ছুটে যায়, আর তারা তামিমের হুমকি শুনে ভয় পেয়ে যায়। তার নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে। আর এখন যখন সামনে দাঁড়িয়ে, তখন তো পরিস্থিতি আরও ভয়াবহ। সুবহাকে বেডে বসিয়ে তার সামনে চেয়ার পেতে বসে থাকে তামিম। সুবহা তখনও একদম বরফের মতো ঠান্ডা ছিল। কি জানি কি চলছিল তার মনে। তামিম এক পলকে তাকিয়েছিল তার রাতপুরীর দিকে। চোখের পলক ফেলল কিনা একমাত্র তামিমই জানে। দিন দিন সুবহার প্রতি তামিমের পাগলামো যেন বেড়েই যাচ্ছিল। যেই তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে একঘাটে জল খায়, আজকে সেই তামিম সরকারও একজন সাধারণ মেয়ের জন্য পাগলামো করে বেড়াচ্ছে। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য। তামিম বসে থাকার মধ্যেই মানিক দৌড়ে আসে ভেতরে। ভাই। তামিম ভ্রু কুঁচকে তাকায় মানিকের দিকে। ভাই, হসপিটালের সামনে রেসিং চলতাছে, একটার পর একটা গাড়ি ঢুকতাছে খালি। তামিম একটু বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায়। 15 মিনিট হতে আরও 1 মিনিট বাকি আছে। তামিম তার রিভলভারটি বের করে ট্রিগারে টান দিতেই ইমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পাওয়া যায়। 15 মিনিট পার হওয়ার আগেই 17 জন লেডি ডাক্তার ছুটে আসে, কিন্তু রুমে বেশি জায়গা না হওয়ায় শুধু অধ্যাপক যারা তারা 5 জনই ভেতরে ঢুকে পড়ে, আর বাকিরা বাইরে থেকে যায়। তামিম এক পলক তাকিয়ে দেখে নেয়, নিশ্চিন্ত হয় যে নারী ডাক্তারই এসেছে। তারপর ধীর গলায় বলে, যত যত্নে দেখবেন, মনে রাখবেন এমপি তামিম সরকারের বউয়ের গায়ে হাত দিয়েছেন আপনি। ডাক্তার হালকা কাঁপা কণ্ঠে মাথা নাড়েন। জি স্যার। তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায়, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়,
কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না। সুবহার মুখটা এত বিষণ্ণ দেখার পর থেকে তার মন ছটফট করা শুরু করে। একজন নার্স বের হয়ে বলে, স্যার, পেশেন্ট হাই ফিভারে ছিল, শরীরে ইনফেকশনও রয়েছে, ঔষধ দেওয়া হয়েছে, এখন রেস্ট দরকার। তামিম হাঁফ ছেড়ে বাঁচে, সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তামিম ভেতরে ঢুকতেই লক্ষ্য করে সুবহার চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে। তামিম চোয়াল শক্ত করে সামনে তাকায়। এমন কি আছে যেটা দেখে তার রাতপুরি ভয় পেয়ে গেছে। কিন্তু পরক্ষণেই তামিমের রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহা ইঞ্জেকশন দেখে তার চোখ বড় বড় করে রেখেছে। তামিম তার পাশে গিয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায়। এত বড় ইঞ্জেকশন কেন ডাক্তার? ছোট সুই আনেন। তামিমের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আরেকটি ছোট ইঞ্জেকশন আনতে। তামিম সুবহার মাথায় হাত বুলিয়ে দেয়। ভয় পেলে আমাকে দেখে পাও, আর অন্য কিছুকে দেখে নয়। সুবহা মাথা নিচু করে ফেলে। নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয়। সুবহা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে। সুবহাকে ভয় পেতে দেখে তামিম তার নিজের হাত বাড়িয়ে দেয়। আগে আমার হাতে ইঞ্জেকশন পুশ করুন, ব্যথা কেমন লাগে আমি দেখব। কিন্তু স্যার, কথা কম। ডাক্তার তামিমের কথা মতো আগে তার হাতে ইঞ্জেকশন পুশ করে। তামিম সুবহার দিকে তাকিয়ে আছে আর বলে, একটুও ব্যথা নাই সুবহা, আরামসে নাও, চোখ বন্ধ করো। তামিম নিজের হাত দিয়ে সুবহার চোখ চেপে ধরে। সুবহা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবির সাইডে শক্ত করে ধরে। তামিম হালকা হাসি দেয়। এইভাবেই তুমি আমাকে ধরে থাকো সুবহা, আর ছাইরো না। সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় সুবহা। তামিম নিজেই নিজের মনে মনে বলে ওঠে, তুমি আমার দুর্বলতা, আবার শক্তির চূড়ান্ত রূপও। প্রায় মাঝরাতে তামিম সুবহাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে আর নিজে চলে আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তামিম তার হাত চেপে বসে থাকে। সবার অঙ্গ মিলে, মাগার আরটা তো মিলে না। তুই গাধা ছাত্র যে তাই সাকিব্বা। আহারে, আমার 3 বার এইচএসসি ফেল করা ব্রিলিয়ান্ট ছাত্র। এই অঙ্গ সেই অঙ্গ না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। কিসের অঙ্গ মিলে না তোর? ভাই, যেখানে আপনি চাপাতি রামদা দিয়ে চলেন, সেখানে সামান্য ইঞ্জেকশনের জায়গা ধরে আছেন। তামিম হেসে অন্যদিকে তাকায়। তোর ভাবির কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করতাছি। ওহো, 5 জন একসাথে বলে ওঠে। তামিমও তাদের কিছু বলে না। আজকাল তামিম কেমন যেন রাগ একটু কম করে। সুবহার নাম তার সামনে নিলেই রাগ গলে পানি হয়ে যায়। সরকার বাড়ি। তামিম সরকার বাড়িতে এসে সোজা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে আর ফোন বের করে সুবহার ছবিগুলো দেখতে থাকে। মাদকের নেশার থেকেও বড় নেশা হলো মানুষের নেশা। আমাকে তোর নেশা ধরেছে রে সুবহা। তামিম সুবহার ছবিতে ডিপলি চুমু খায় আর বুকের উপরে ফোন রেখে ঘুমিয়ে পড়ে।